যে বিষয় নিয়ে লাইভে আসা মেনলি সেটা হচ্ছে সবাই রিভিউ নিয়ে অনেক চিন্তিত। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গতকাল মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি একটা মেনশন করানোর পরে মেনকা গুরুস্বামী ম্যাডাম মেনশন করেছিলেন আমাদের তরফ থেকে। তো সেটা মেনশন করানোর পরে তিনি বলেছিলেন যে একটা বেঞ্চ গঠন করে দেবেন এবং সেই বেঞ্চটা কনস্টিটিউট হলে তারপরে সেখানে বাকি প্রসেসটা হবে। তো সেটা করার পরে বা বলার পরে অনেকে পজিটিভ হয়েছিলেন এবং সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পেয়েছি যে 4 তারিখে টেন্টেটিভলি লিস্টেড করা হয়েছে। সেটা 4-এই হবে নাকি 4 থেকে 8-এর মধ্যে যে কোনো ডেটে হতে পারে, সেটা পরবর্তীতে কজ লিস্ট প্রকাশ পেলে বা সেখানে দিলে আমরা জানতে পারবো। প্রথমত যে বিষয়টা মানে রিভিউ নিয়ে বলার কথা, সেটা ব্যাপারটা একটাই যে দেখুন, অনেক খবর পাওয়া যাবে, অনেক খবর আসবে, কিন্তু আমার মনে হয় খুব অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। সংযত থাকতে হবে। পজিটিভিটি অবশ্যই অনেক রয়েছে, সেগুলো তে নজর রাখতে হবে কিভাবে এই পজিটিভিটিটাকে একেবারে আমাদের জয়ের দিকে নিয়ে যাওয়া যায় সেটার কথা ভাবতে হবে। বিভিন্ন জায়গায় মানে এই পজিটিভ দিকগুলোকে নিয়ে যে উৎসাহের একটা প্রকাশ পাচ্ছে, সেটা এখনই সেগুলোর কোনো দরকার নেই। যেটা প্রথম বিষয়, যে আজকে যে রিভিউ আমরা দেখেছি লিস্টেড হয়েছে, সেটার বিষয়টা এরকমই। আপনারা দেখবেন যে RP ব্র্যাকেটে সি লেখা আছে। আসলে ব্যাপারটা হচ্ছে চেম্বার হিয়ারিং। এই বিষয়টা পুরোটাই চেম্বারে হবে। এবার সেটা 4-এ হবে নাকি যে কোনো অন্য ডেটে হবে, সেটা একেবারে ফাইনাল লিস্টিং এ বোঝা যাবে। তো সেক্ষেত্রে চেম্বার হিয়ারিং এ হলে তখন সেটা ওপেন হিয়ারিং এ আসবে না কি হবে, সেটা সেখানকার বিষয় পুরোপুরি। এখনো অবধি কোনো স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করা হয়নি। তাই এই সম্বন্ধে অনেকেই যে প্রচারগুলো করছেন যে কে কে আসবে বেঞ্চে, তো সেগুলো পুরোপুরি ধারণা এবং অনেকটা ভেবে নেওয়া। এখনো অবধি যেহেতু কনস্টিটিউশন হয়নি কোনো বেঞ্চের, তো সেক্ষেত্রে বেঞ্চ গঠন কে আসবে না আসবে এখনই মানে সে সম্বন্ধে ধারণা না করে ওয়েট করাই ভালো। দেখা যাক। তবে আমরা চাইবো, নিশ্চয়ই সবাই চাইবে যে জাস্টিস গাবাই যেন সেই বেঞ্চে থাকেন, তাহলে অবশ্যই আমাদের একটা আশার দিকটা আরো বাড়বে। আমরা সকলেই চাইবো সেটা। আর যেটা বিষয়, যে এই রিভিউ চেম্বার হিয়ারিং এ হবে, একটা আমরা লিস্টিং দেখতে পাচ্ছি যে 4 তারিখ দিয়েছে। ব্যাপারটা হচ্ছে সব ডায়েরি নম্বরই মোটামুটি একের পর এক এরকম লিস্টিং এ আসবে। হতে পারে সমস্তটাই ট্যাগ হয়ে যেতে পারে, আর না হলে এক এক করে কিছু ট্যাগ হলো, কিছু বাকি থাকলো। কারণ সবার এখনো ডিফেক্ট ক্লিয়ার হয়েছে নাকি এটা তো জানি না। আমাদের মঞ্চের মোটামুটি প্রায় সব ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। এখনো নন টিচিং স্টাফদেরও ডিফেক্ট ক্লিয়ার হয়ে গেছে, তাদেরও মেনশন করানোর জন্য শুনেছি আগের দিনই মেনকা গুরুস্বামীর পাশে দুজন মানে ফিমেল লয়ার ছিলেন, লেডি লয়ার্স, তারা গ্রুপ সিডিদের তরফ থেকেই ছিল বলে তারা বলেছে। কিন্তু যেহেতু মেনকা গুরুস্বামী ম্যাডাম অলরেডি মেনশন করে দিয়েছেন এবং চিফ জাস্টিস যেহেতু দ্বিতীয়বার আরো বারবার বলাতে উনি একটু বিরক্তি প্রকাশ করছিলেন, বলছিলেন যে আমি তো অলরেডি বলেই দিয়েছি একটা বেঞ্চ গঠন হবে এবং তোমাদের রিভিউটা তারাই দেখবে। তো সেই জন্য আর তারা বলেননি, কিন্তু সবাই সেটা বলবে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন RPC মিনস সিভিল কেসেস মেবি। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে চেয়ারম্যান স্যারকে কল করেছিলাম এই সন্ধ্যের পরে, মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে। তারপরেই আমি বলেছি লাইভ করে বিষয়টা ক্লিয়ার করব। চেয়ারম্যান স্যারকে কল করে দুটো জিনিসের কথা বলেছি। এক হচ্ছে 4 তারিখে স্যার আমাদের একটা লিস্টেড করেছে, তাহলে আপনারা কি ভাবছেন এটা নিয়ে। আর দ্বিতীয়ত যে ক্যাটাগরি ডিটেলসটা দিতে বলেছেন সেটা নিয়ে বিশদে জেনেছি। সেই জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য লাইভটা করা। কারণ অনেকেই এই দুটো বিষয়ই এখন যেহেতু প্রধান বিষয়, সব থেকে প্রধান হচ্ছে রিভিউ। রিভিউ এর ব্যাপারে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করাতে উনি যেটা বললেন
যে এটা তো উনিই বললেন যে আরপিসি লেখা আছে দেখবে, তো চেম্বার হিয়ারিং এর জন্যই এটা যাবে। এবং জয়দীপ গুপ্তার সঙ্গে কথা হয়েছে, চেম্বার হিয়ারিং এ এটা আসবে। এবং উনি আশাবাদী, উনি যেটা বললেন, যেহেতু চিফ জাস্টিস বলেছেন একটা বেঞ্চ গঠন করে দেবেন, সেই জন্য এটা আশা করাই যায় যে ওপেন হিয়ারিং এ একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা উনি আশাবাদী হয়েই বললেন, এবং হয়তো লয়াররাও তাকে সেটাই জানিয়েছেন যে এই আশার দিকটা রয়েছে। তাই আশা অবশ্যই আছে, পজিটিভিটি অবশ্যই আছে, কিন্তু ওই উৎসাহের জায়গাটা নেই। কারণ যতক্ষণ বিগত দিনে অনেকবার আমরা এরকম আশাহত হয়েছি, সেই জন্য যতক্ষণ না কোনো ফাইনালি পজিটিভ কিছু পাচ্ছি ততক্ষণ উৎসাহের কিছু নেই। আশা করব সব দিকটাই ভালোভাবে হোক, এবং রিভিউটা যেন প্রাথমিকভাবে ওপেন হিয়ারিং এ আসে, এবং ওপেন হিয়ারিং এ এসে যেন পুরোটাই শুনানি হয়। চেয়ারম্যান স্যারও আশাবাদী, সেটাই জানালেন। এখন যে বিষয়টা, এই রিভিউয়ের দিকটা অবশ্যই এখন সব থেকে প্রধান, কিন্তু ওটাকে মাথায় রেখে শুধু চুপচাপ বসে থাকলে তো হবে না। কারণ ওটা একটা দিক, এটা কবে উঠবে, কবে আসবে, তারপরে ওপেন হিয়ারিং হলে সেটা কবে হবে, বা সেটার বিষয়ে কতদিন লাগবে, সেটা আমরা কেউই জানি না। তাই পাশাপাশি আদার্স যে বিষয়গুলো রয়েছে ওগুলোও করে যাওয়াটা জরুরি। সেটা হচ্ছে প্রথমত একটা এসএলপি, যেটা পরীক্ষার বিষয়টা নিয়ে, পরীক্ষার এই যে নিউ নোটিশ বা নিউ গেজেট, সেখানে কতগুলো ভুল রয়েছে, বা আমাদের যে 3 এপ্রিলের জাজমেন্ট বা এর যে জাজমেন্ট, সেটাকে মানে মানা হচ্ছে না এই নোটিফিকেশনে, সেটাকে তুলে ধরে একটা এসএলপি করা হচ্ছে। এই সপ্তাহেই সম্ভবত এসএলপিটা হয়ে যাবে, সেটা আমাদেরকে জানিয়েছেন। তো দেখা যাক সেটা কবে আলটিমেটলি প্লেসড হয়। সেটাই থাকছে অবশ্যই যে যদিও সঞ্জয় কুমার অ্যাফোরসেড ভ্যাকেন্সি বা অলরেডি মেনশনড ভ্যাকেন্সি সেগুলোকে নালিফাই করেছেন, উনি মানতে চাননি। তো মেন ইস্যুজ আরো অনেক রয়েছে। সেটা হচ্ছে এই 2016 গেজেটে যারা পরীক্ষা দিয়েছিল, 2025 গেজেট অনুযায়ী আনটেন্টেড হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন ইস্যুতে পরীক্ষা দিতে পারবে না, বা পরীক্ষা দিতে পারলেও তাদের নিয়োগে বাধা থাকবে, যেহেতু এই গেজেটে বা এই রুলসে তাদের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে তাদের এই ইস্যুগুলো, এবং বয়সের ইস্যু, ওবিসির ইস্যুটা যদিও এখন খানিকটা হলেও সেটাকে সুপ্রিম কোর্ট একটা পর্যায়ে নিয়ে এসেছে, কিন্তু আদার্স অনেক ইস্যু রয়েছে। এবং আমাদের এটা বলা হচ্ছে অনেক জায়গায় যে আনটেন্টেড টিচারদেরকে নাকি একটা গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। কথাটা খুবই ভুল। এটা কোনো গ্রেস মার্কস নয় বা ওয়েটেজ নয়, এটা এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয়েছে, এবং এটা শুধু আনটেন্টেড টিচাররা পাবে না, এটা কিন্তু যারা বিগত ইন সার্ভিস বা 2016 আগেও যারা ইন সার্ভিস রয়েছেন তারা সকলেই পাবেন। এবং বিগত দিনে এসএসসি পরীক্ষায় এই মার্কস আগেও ছিল। তো এটা কোনো গ্রেস মার্কস বা ওয়েটেজ নয়, সেটা নিয়েও অবশ্যই এসএলপিতে বলা থাকবে। এসএলপিতে অনেক ইস্যুস নিয়েই থাকবে, এসএলপির মতো হবে। আমি পার্সোনালি একটা এমএ ফাইলের কথা বলেছিলাম, সেই এমএ ফাইলটাও করার কথা ভাবছি, যেটা আমরা দেখেছি অনেকদিন আগে থেকেই এই কথাটা উঠেছিল, কিন্তু অনেক কারণে এটা করা হয়নি, বা সেই সময় অনেক বাধা ছিল। তো যাই হোক, সেই এমএটা যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে, আর সঞ্জয় কুমার যেহেতু একটা কথা বলেছেন, এবার সেটা কি মিন করতে চেয়েছেন সেটা তিনিই জানেন, কিন্তু আমরা যেহেতু অনেকেই ভাবছি যে উনি কি বোঝাতে চেয়েছেন, হয়তো কিছু একটা বোঝাতে চেয়েছেন, সেই জায়গা থেকেই একটা এমএ ফাইলের কথা আমি পার্সোনালি ভাবছি। সেটা ওই 49 প্যারার যে ক্ল্যারিফিকেশন, বা উনি বলেছেন আনটেন্টেড এবং পিএইচ যারা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তাহলে কেন সকলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, কেন আলাদা করা হচ্ছে না, কেন সিলেকশন প্রসেস, বা সিলেকশন প্রসেস বলতে উনি কি বোঝাতে চাইছেন সেটার বিষয়ে একটা আলাদা এমএ ফাইল করার কথা হচ্ছে। দেখা যাক সেটা কবে থেকে করা যায় বা কি করা যায়, তাড়াতাড়ি করতে হবে, কারণ দেখুন প্যারালালি সবকিছু নিয়েই ভাবতে হবে। রিভিউ এর মতো চলতে থাকুক, এসএলপি এমএ এগুলো আলাদা চলতে থাকুক, এগুলোর সাথে রিভিউ এর কোনো সম্পর্ক তেমন নেই। কারণ এসএলপি হোক বা রিভিউ, সেটা অবশ্যই এমন কাউকে দিয়ে করানো হবে যেটা যারা রিভিউতে অংশগ্রহণ করেনি বা রিভিউ পিটিশন করেনি। এবার
রিভিউ এর একটা ভালো দিক রয়েছে যদি অ্যাকসেপ্টেড হয়ে ওপেন হিয়ারিং এ আসে, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে দাবিটা রাখতে পারি যে রিভিউ যেহেতু অ্যাকসেপ্টেড হচ্ছে এবং হিয়ারিং এ আসবে, তাহলে পরীক্ষার যে নোটিফিকেশন বা যে এটাতে স্টে দেওয়া হোক, এটা আমরা অবশ্যই দাবি করতে পারি প্রথমেই। কারণ যদি রিভিউ অ্যাকসেপ্টেড হয় তার মানে রিভিউ এর একটা ফলাফল পজিটিভ আসতেই পারে, তাহলে সেক্ষেত্রে আগের জাজমেন্টের ওপর ইমিডিয়েট স্টেটা খুব দরকার। দেখা যাক, আমরা রিভিউটাতে মেন ফোকাস রাখবো এবং যেহেতু আর কিছু দিনের মধ্যেই এর একটা কিছু আমরা বুঝতে পারবো মানে আলটিমেটলি, তো সেই জন্য রিভিউটাকে মেন ফোকাসে রেখে এটার জন্য এগিয়ে যেতে হবে। পাশাপাশি এসএলপি এমএ এগুলোও চলবে, এগুলোও হোক। আমরা দেখতে পাচ্ছি অন্য একটা পার্টি তারাও একটা এসএলপি দাখিল করেছে, আমরা সেটার দিকেও নজর রাখবো। আশা করব সমস্ত পার্টি বা সমস্ত পক্ষ যারাই যোগ্যদের জন্য লড়ছে সেগুলোতে পজিটিভ কিছু আসুক, এবং যেই করুক না কেন এটা কোনো নামের ব্যাপার নয়। প্রথমে এটা মাথায় রাখতে হবে যে আমরা করলাম কি কারা করলো, এটা নামের নাম নিয়ে কোনো খেলা নয়। ব্যাপারটা হচ্ছে যোগ্যদের ভালো সকলের হোক, যেই করুক যারাই করুক আমাদের চাকরিটা বাঁচলেই হলো, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর যেটা এবার আসি, রিভিউ এর ইস্যুটা গেল, এবার আসি যে ক্যাটাগরি ডিটেলস, একটা পরীক্ষা রিলেটেড কথা। যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে, আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে প্রায় 10 থেকে 15 মিনিট কথা বললাম। তো এটা নিয়েই একটা বলি যে ক্যাটাগরি ডিটেলস 5 তারিখ থেকে এডিট করা যাবে। তো সেক্ষেত্রে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ সহকারে করবেন। প্রথমত যে দেখুন, রিভিউ এর মতো হবে, আর অ্যাপ্লিকেশনের মতো করতে হবে। অ্যাপ্লিকেশন না করে রিভিউ এর জন্য বসে আছে এরকম তো কেউ নেই। তো যাই হোক, অ্যাপ্লিকেশনটাই যে জিনিসটা হবে, দেখুন নন টিচিংদের রিভিউ অলরেডি বলেছি, তারা অলরেডি এটার সঙ্গে ট্যাগ হবে নাকি আলাদা করে হবে সেটা দেখা যাবে, মানে সেটা এখনই তো বলতে পারছি না। তবে মোটামুটি সব বিষয়গুলো তো সব এক, তাই আলাদা কিছু হওয়ার কথা নয়। এবার নন টিচিংদের ওই দিন ছিলেন মানে মেনশন করার জন্য, যতদূর আমি শুনেছি, এবং যেহেতু মেনকা গুরুস্বামী করেছেন তাই তারা শেষ অবধি করেননি, যেহেতু অলরেডি বলেছেন একটা বেঞ্চ গঠন হবে। যাই হোক, সমস্তটাই প্রায় একসঙ্গে ট্যাগ হওয়ারই কথা। আমরা যেটা এখন দেখতে পারি, ওয়েট করা ছাড়া উপায় নেই, ওয়েট করতে থাকো। আর সবকিছুর সাথে সবকিছুর সম্পর্ক আছে, অবশ্যই সবকিছুর সাথেই সবকিছুর সম্পর্ক আছে, কিন্তু মানে একটার উপর ডিপেন্ড করে অন্যটা যে গন্ডগোল হয়ে যাবে এরকমটা নয়। যাই হোক, আনটেন্টেড যারা রয়েছে তাদের অ্যাডভোকেট, রিভিউতে অ্যাডভোকেট বলে কিছু থাকে না। প্রথমত চেম্বার হিয়ারিং এর ক্ষেত্রে যদি ওপেন হিয়ারিং এ আসে তখন অ্যাডভোকেটের প্রয়োজন পড়বে, ঠিক আছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যে রিভিউ চেম্বার হিয়ারিং এ অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো সেটা কিন্তু দিনের দিন নাও জানা যেতে পারে, ঠিক আছে। দিনের দিন নাও জানতে পারেন, 1-2 দিন পরে 3 দিন পরে তার স্টেটাস কি আসছে সেটার উপরে মানে জানা যাবে। কয়েকটা বিষয় একটু বলে নিই। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ছিল। অ্যাপ্লিকেশনে যে এডিটের অপশনগুলো দেওয়া হয়েছে, আমি আজকে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, অনেকেই আছেন যে এক্সপিরিয়েন্স আনটেন্টেড টিচাররা 9-10-এ দিয়েছেন, 11-12 এর ক্ষেত্রে দেননি। আমি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করাতে উনি বিরক্ত হয়েছেন। উনি বলেছেন যা আমি আপাতত এডিট দিয়েছি সেগুলোই থাকবে, এক্সট্রা কোনো এডিট অপশন থাকবে না। বলেছেন যে এটা তো ভুলটা তো টিচারদের, যে তারা মানে টিচার হয়েও এই ভুলগুলো করছে, যে এক্সপিরিয়েন্সের ইয়েগুলো দেয়নি, এটা আমি কি করতে পারি, এটা উনি বলেছেন। আমি বললাম স্যার টিচারদের ভুল অবশ্যই, কিন্তু স্যার বুঝতেই পারছেন আনটেন্টেড টিচার 2016-র এক্সপিরিয়েন্সের ইয়েটা দিতে পারছেন, এটা তো বিশাল বড় একটা মিসঅ্যাপ হয়ে যাবে যদি কিছু একটা। তো বললেন আপাতত আমি এই এডিট ছাড়া অন্য কোনো এডিট দিইনি, দেব না, আপাতত এগুলো থাক, পরে দেখা যাচ্ছে, পরে পরে কথা বলবো এগুলো নিয়ে। তাই লাস্টে এটা উনি বলেছেন। এবার বলি ক্যাটাগরি ডিটেলস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বারবার বলছি এই পার্টে অ্যাপ্লিকেশনে কেউ যেন ভুল না করেন, সেই জন্য বারবার বলছি, কারণ এইটা ভুল করার সম্ভাবনা প্রচুর, বিশেষ করে ওবিসির ক্ষেত্রে, কারণ ক্যাটাগরিতে একমাত্র ওবিসির ব্যাপারটাই গোলমেলে, বাকি সব ঠিক আছে।
তো ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুসারে যে লিস্ট এই জুলাই মাসে রাজ্য সরকার দিয়েছে সেই লিস্ট অনুসারেই ওবিসির ফিল আপ হবে। যে লিস্ট রাজ্য সরকার নতুন করে দিয়েছে এই জুলাই মাসে সেই লিস্ট অনুসারেই আপনাদেরকে ক্যাটাগরিটা ফিল আপ করতে হবে। ওবিসি ভালো করে শুনবে, ওবিসি এ এমন অনেকে আছে যারা ওবিসি বি হয়ে গেছে, ওবিসি বি অনেকে আছে যারা ওবিসি এ হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের নতুন যেটা হয়েছে, মানে যে বি থেকে এ হয়েছে সে এ দেবে, যে এ থেকে বি হয়েছে সে বি দেবে, নতুন ওবিসির যেটা হয়েছে সেটা দেবে, যে চেঞ্জ হয়ে যেটা হয়েছে। প্রথমত। 2 নম্বর, সার্টিফিকেট। নতুন করে সার্টিফিকেট তো হচ্ছে না, তাহলে কি হবে? চেয়ারম্যান স্যারের বক্তব্য, যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন, যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন, কিন্তু নতুন যে লিস্টে এসেছে এ বা বি সেইটা অনুসারে এ বা বি ফিল আপ করবেন। ঠিক আছে, বোঝা গেল? সার্টিফিকেটের নম্বর একই থাকবে, কিন্তু লিস্টে নতুন করে যে নাম আপনার সাবকাস্ট যে লিস্টে এসেছে এতে হোক বা বিতে, সেই নতুন অনুসারেই, সেই সাবকাস্ট অনুসারেই নতুনটা দিতে হবে। 2। 3 নম্বর, যদি দেখা যায়, 3 নম্বরের ব্যাপারটা হচ্ছে যদি দেখা যায় যে মানে গন্ডগোল হচ্ছে, মানে এ বা বি এরকম গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার বলছেন যে আপাতত ভাবে এই এ বি অনেকের ইস্যুইং ডেট, যতদূর শোনা যাচ্ছে ইস্যু ডেটের ফ্যাক্টর। দেখুন, ওবিসি এ বি আপনি নিশ্চয়ই নতুন করে হচ্ছেন না, যাদের ইস্যু ওই এখন আর ইস্যুইং ডেট ওই 10-এর পরে 10-এর আগে ওরম কোনো ব্যাপার থাকছে না, সেই ইস্যু ডেট গুলো নিয়ে কোনো ব্যাপার নেই। আপনারা এখন যে লিস্টে এতে বা বিতে আছেন সেটাই দেবেন। ক্লিয়ার হলো? আর মানে যে সার্টিফিকেট নম্বরটা এখন আছে সেটা দেবেন। ব্যাপারটা হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে আপনার সাবকাস্ট কিন্তু সার্টিফিকেটে লেখা আছে। চেয়ারম্যান স্যার এটাই বলতে চাইছেন, সাবকাস্টটা অলরেডি সার্টিফিকেটে লেখা আছে, সেই জন্য ওই সাবকাস্টটা আপনাকে উল্লেখ করতে হবে। বোঝা গেল? সাবকাস্টটা উল্লেখ করতে হবে এবং সেই যা সার্টিফিকেট আছে সেটারই নম্বর দিতে হবে, কিন্তু নতুন লিস্ট অনুসারে এ বা বিটা উল্লেখ করতে হবে। এই আর বাকি যা সার্টিফিকেট, যার এসসি এসটি পিএইচ যা ছিল তা তো আছেই, একই আছে। দেখুন, ইডব্লিউএস নিয়ে আমি এখনই বলতে পারবো না। ইডব্লিউএস যাদের আছে তারা ইডব্লিউএস অপশন থাকলে অবশ্যই ইডব্লিউএস দিতে পারবেন। আমি এটা নিশ্চয়ই আগামীকাল বা পরশুদিন যদি আবার স্যার ফোন ধরেন বা কন্ট্যাক্ট করতে পারি, আমি নিশ্চয়ই ইডব্লিউএস নিয়ে আবার বিস্তারিত জেনে নেব। এখনই আমি এই বিষয়টা নিয়ে বলতে পারছি না, কারণ এটা আমি আজকে জিজ্ঞাসা করিনি। ঠিক আছে? আর ওবিসির যে লিস্টটা, নতুন লিস্টটা হয়েছে জুলাই মাসে বেরিয়েছে, আমি নিশ্চয়ই আমার প্রোফাইলে শেয়ার করব, আপনারা পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন নিউ লিস্ট, ওবিসি লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিশ্চয়ই পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল ক্যাটাগরি ডিটেলস। ওবিসির ক্ষেত্রে যেটা বললাম, যে চেয়ারম্যানের কথা এটাই, যে নতুন লিস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রোভাইড করেছে সেটা অনুসারে এ বা বি দেবেন, সেটা আপনি চেঞ্জ হয়ে যাই হন না কেন। সাবকাস্ট যা আছে সেটা সার্টিফিকেটে দেখবেন লেখা আছে, ওটা ফিল আপ করবেন এবং ওই অনুযায়ী দেখবেন এতে এসছেন না বিতে এসছেন এবং সেটা দেবেন। আর কাস্ট সার্টিফিকেট নতুন করে এত তাড়াতাড়ি তো হবে না, সেই জন্য পুরনো যা সার্টিফিকেট ছিল সেটার নাম্বারটাই দিয়ে দেবেন। বোঝা গেল? এই নিয়ে কোনো কনফিউশন নেই। বাকি এসসি এসটি ওখানেই তো থাকবে, এসসি এসটি পিএইচ আপনাদের ওখানেই থাকবে, ওইগুলো তো চেঞ্জ হয়নি কারোর। চেঞ্জ একমাত্র ওবিসির ক্ষেত্রেই হবে, বাকি তো সব যার জেনারেল, যার এসসি, যার এসটি, ওগুলো তো একই হয়েছে। নতুন ওবিসি যদি হয়ে থাকে, দেখুন কাট অফ ডেট যা আছে তার মধ্যে ওবিসি হয়ে থাকলে সেটা দেবেন। যে ডেটের মধ্যে আপনার ওবিসি, মানে আমাদের যে ডেটের মধ্যে কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেট হওয়ার কথা বলা আছে নোটিফিকেশনে, সেই ডেটের মধ্যে হলে দেবেন। নতুন করে যদি ওবিসি এ বি হয়ে থাকে, এ বি ভাগ নেই এরকমটা হতে পারে না স্যার, ওবিসি এ ওবিসি বি ভাগ নেই এরকমটা হতে পারে না, কারণ ওবিসি যাদের পুরনোও ছিল পরবর্তীকালে তাদের এ বা বি নতুন করে লিখে দিয়েছিল। আপনার সাবকাস্টটা দেখে নেবেন।
সাবকাস্ট দ্বারা দেখে নেবেন কোন লিস্টে আছে, সেই অনুযায়ী ফিল আপ করে দেবেন। এবি সার্টিফিকেটে, নতুন পুরনো সার্টিফিকেটে কেউ যদি লিখে না থাকেন, তাহলে নতুন সাবকাস্ট অনুসারে এ বা বি কোনটা আছে সেটা দেখে করে নেবেন। যাই হোক, এটা গেল, আর কিছু বলছি না। এটা গেল ক্যাটাগরি নিয়ে। জেনারেলদের জেনারেল দেবেন, এটা আবার কি? জেনারেলদের জেনারেল দেবেন, এটা নিয়ে তো নতুন কিছু নয়। প্রথমত রিভিউটা ওপেন কোর্টে আসুক, এটা আমরা সকলেই চাই। আমরা এটার দিকেই লক্ষ্য রাখবো, কারণ আর কিছুদিনের মধ্যেই হয়তো চেম্বার হিয়ারিং এ উঠবে, এবং সেখানে আমরা রিভিউটা কি হচ্ছে সেটা দেখব, এবং সেক্ষেত্রে আশা করব যেন একটা ভালো বেঞ্চ হয়। প্রথমত চিফ জাস্টিস যেন থাকেন, একটা পজিটিভ ভাইব থাকবে অবশ্যই চিফ জাস্টিস থাকলে, এবং সেক্ষেত্রে রিভিউটা ওপেন কোর্টে এসে আমাদের শুনানিটা হোক। আমরা চাইবো যে শুনানিটা হয়ে যেন ওপেন কোর্টে এসে যোগ্যদের যেন পুনর্বহাল হয়। এবং বিভিন্ন দিকে দেখুন, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কথা আপনারা শুনছেন। আপাতত ভাবে এগুলো নিয়ে গসিপ করা বন্ধ করুন, কোনো কথায় কান দেবেন না, গসিপ করা বন্ধ করুন। কিছুদিনের মধ্যেই তো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন চিফ জাস্টিস কি ভাবছে, বেঞ্চই গঠন হয়নি, জাজমেন্ট কি আসবে, আগে থেকে এগুলো কেন অ্যাজাম্পশন করছেন, কেন ধারণা করছেন যে এরা বাদ যাবে, ও জিতবে, ওরা বলছে এই হয়ে যাবে, এগুলো থেকে দূরে থাকুন। আমরা কেউই জানি না কি হবে, সত্যিই কেউ জানি না। একটা বেঞ্চ গঠন হলো না, কে জাজ সে বসলো না, সে শুনলো না, সে দেখলো না, তার জাজমেন্ট আগে থেকে আমরা কি করে জেনে যাব বলুন তো? বা অন্যরা এই যেগুলো বলছে কেউ না কেউ বিভিন্ন গ্রুপে, তারা কি করে জানবে এটা? তাই এটা ওরম ভাবে নয়, আগে বেঞ্চ গঠন হবে, তারপরে উঠবে, তারা দেখবে ওপেন হিয়ারিং আসবে কি না আসবে সেটা যাচাই করবে, তারপরে তো অন্য কিছু। আর এদিকে এসএলপি করা হচ্ছে, এমএ করার কথা ভাবা হচ্ছে, এক্সামটাকে স্টে যাতে আনা যায় সেটা ভাবা হচ্ছে, যাতে এই নোটিফিকেশনটা ক্যান্সেল করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে। এগুলো নিয়ে হোক। রিভিউ নিয়ে চেয়ারম্যান স্যারের বক্তব্য আমি অলরেডি বলে দিয়েছি স্যার, যে চেয়ারম্যান স্যার বলেছেন যেহেতু চিফ জাস্টিস বলেছেন যে একটা বেঞ্চ গঠন করবেন, সেই জন্য পজিটিভ থাকছি যে হয়তো ওপেন হিয়ারিং এ আসার সুযোগটা বেশি, মানে চান্স আছে, সেটা চেয়ারম্যান স্যার বলেছেন, এবং জয়দীপ গুপ্তার সঙ্গে উনি এই বিষয়ে কথাও বলেছেন। যাই হোক, আমরা আর একটা বিষয় বলি। দেখুন আগামী কিছুদিনের মধ্যেই রিভিউ উঠতে চলেছে, সেটা চেম্বার হিয়ারিং এই, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই কদিনে আমাদের করণীয়টা। দেখুন এসএলপি হবে, এমএ ফাইলের কথা ভাবা হচ্ছে, কিন্তু আমাদের করণীয়টা হচ্ছে আমরা এক্স হ্যান্ডেলটাকে ইউজ করি। এই কদিনে একটু ভালোভাবে বুঝবেন, ভালো করে, আমরা যেন এক্স হ্যান্ডেলটাকে ইউজ করি, যেটা আগে টুইটার ছিল। প্রত্যেককে বলছি, আমি পোস্টও করে দেবো, আবার বিগত অনেক দিন ধরেই পোস্ট হয়েছে, মেহবুবও পোস্ট করছে, প্রায় অনেকেই করছে। আমাদের নদিয়ার একজন স্যার, উনি দায়িত্ব সহকারে এটা করছেন, সকলকে বোঝাচ্ছেন। আপনারা এই এক্স হ্যান্ডেল বা টুইটারটাকে এবার অ্যাক্টিভলি নিন, দিনে 2 থেকে 3 বার পোস্ট করুন, আর না হলে আমি বা অন্য কেউ যা পোস্ট করছে সেটাকে ফলো করুন, আর সেটাকে রিপোস্ট করুন। সুপ্রিম কোর্টকে, চিফ জাস্টিসকে, প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে, বিভিন্ন নিউজ চ্যানেলকে, তাদেরকে ট্যাগ করে করতে হবে, যাতে এটাকে একটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এটা, সেটাকে আরো ভালো করে বোঝাতে হবে, যাতে এই রিভিউটা যে উঠতে চলেছে এটাই যেন একটা পজিটিভ ভাইব থাকে। ভালো করে বুঝুন, ইগনোর করবেন না, এটাকে গুরুত্বপূর্ণ সহকারে করুন। ঠিক আছে, এটাকে আরেকবার পোস্ট করে দেওয়া হবে, এটা করে নিতে হবে। আর এক্স হ্যান্ডেল যাদের নেই তারা অবশ্যই ইনস্টল করে নিন, অ্যাকাউন্ট তৈরি করে নিন, ইউটিউবে দেখে নিন দরকার হলে, কিন্তু এটা করতেই হবে। দেখুন রিভিউ উঠতে চলেছে, একেবারেই হালকা ভাবে নেবেন না। চেম্বার হিয়ারিং এ উঠতে চলেছে, হালকা ভাবে নেবেন না। পজিটিভ নেগেটিভ কি হবে অ্যাজাম্পশনে যাবেন না, ধারণায় যাবেন না, লোকের কথায় কান দেবেন না, গ্রুপের কথায় কান দেবেন না। কেউ জানে না কি হবে, কেউ জানে না, ওগুলো ফালতু কথা। আমরা পজিটিভও জানি না, নেগেটিভও জানি না, উঠতে চলেছে এইটুকু জানি। এবার এটাকে পজিটিভ কি করে করা যায় সেটার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য লয়ারদের সঙ্গে কথা যেমন চলছে, দেখুন এখন আর লয়ারদের হাতে নেই, যেহেতু এটা চেম্বার হিয়ারিং এ যাবে। ওপেন হিয়ারিং আসলে তখন লয়াররা ইনভলভ হতে পারবে। আর আমাদের হাতে অনেক কিছু আছে, সেটা হচ্ছে এই এক্স হ্যান্ডেল বা টুইটার।
এটাকে ইউজ করা। প্রত্যেকে করুন, আমরা করব, রিপোস্ট করুন, পোস্ট করুন, তাদের কানে পৌঁছাক, তাদের মাধ্যমে পৌঁছাক। আর অযথা টেনশন নেবেন না। টেনশন, দেখুন আমরা নেতৃত্ব দিচ্ছি কিন্তু আমাদের টেনশন অনেক, প্রচুর টেনশন। গালাগালি খাওয়ার টেনশন, আপনাদের কাছে কথা শোনার টেনশন, খাচ্ছি তো, টেন্টেডদের কাছে গালাগালি খাচ্ছি, আপনারাও দিচ্ছেন, কিন্তু ভাবছি না কিছু। স্বাভাবিক, একটা দায়িত্ব নিলে খেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে দেখুন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, একটা কথা বলবো, সংযত থাকুন, সংযত থাকুন, অতি উৎসাহী হবেন না, কোনো কিছুতে বিচলিত হবেন না। নেগেটিভ পজিটিভ কি হবে না হবে এই ধারণায় যাবেন না, হতে দিন, হোক। আর তার জন্য আমরা কি করতে পারি সেটার দিকে নজর দেওয়া হোক। ব্যাপারটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এর ইয়েটাও হবে, কেউ আলাদা নয়, টিচার হোক, গ্রুপ সি গ্রুপ ডি হোক, রিভিউ তো সকলের হবে। রিভিউ তো কেউ আলাদা করে মানে আর শুধু টিচারদের হবে, গ্রুপ সি গ্রুপ ডি রিভিউ হবে না, এরকম তো হতে পারে না। আর যাই হোক, এখন যে ব্যাপারটা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই একটা প্রশ্ন করছেন, মিডিয়াও বারবার প্রশ্ন করছে যে বেশিরভাগ টিচাররাই তো এখন পড়তে বসে গেছে, তো এই এর সম্বন্ধে আপনার মতামত কি? তো দেখুন, এগুলো এতটা ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া না আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না, মানে আমিও অত ডিপ্লোম্যাটিক হতে পারছি না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে সকলেই প্রিপারেশন নিচ্ছে অল্প অল্প করে, সেটা আমরা জানি, কারণ একটা ভয় সকলের মধ্যেই রয়েছে। আমি পার্সোনালি এখনো অবধি মানে পড়ার মধ্যে যেতে পারিনি, যেহেতু মানসিকভাবে প্রস্তুতি নেওয়া খুব কঠিন আমার কাছে ব্যক্তিগতভাবে, সময় লাগবে। কিন্তু তার মানে এই নয় যে আমি একেবারে নেতৃত্ব দিচ্ছি মানে এই বলবো যে না পড়বেন না, পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এসব ফালতু কথার কোনো জায়গা নেই। যে যার মতো করে মানে প্রিপারেশন নিচ্ছেন নিন, কিন্তু সাথে এটুকু বলবো, পজিটিভ দিক প্রচুর রয়েছে। রিভিউ তাতেই আমাদের পুনর্বহাল হওয়ার রাস্তা বার করতে হবে, যদিও রাস্তা একমাত্র সুপ্রিম কোর্টের হাতে। দেখা যাক, আমরা চাইবো যে সুপ্রিম কোর্টে যেন চেম্বার হিয়ারিং এ এটা উঠে একটা ওপেন হিয়ারিং এর দিকে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমার মনেও যেটা চলছে, আপনাদের মনেও হয়তো চলছে, সেটা হচ্ছে সঞ্জয় কুমার যেন বিরত থাকে ভাই। আমি সিরিয়াসলি, মানে সঞ্জয় কুমার না থাকলে আমি অন্তত খুশি হব। জানি না এই নিয়ে অন্যদের মতামত কি, তবে এটা তো জাস্ট একটা আমার মতামত, যে না থাকলে আমি অন্তত খুশি হব সঞ্জয় কুমার না থাকলে। আর ওয়েটিং যারা রয়েছে, আমি তাদের হয়ে একটু বলি, ওয়েটিং যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলি যে আহ, দেখো, আমরাও চাই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের জায়গাতে প্রচুর ভ্যাকান্সি হবে, তাই ওয়েটিংরা প্রচুর সুযোগ পাবে। তো সেক্ষেত্রে ওয়েটিং যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমার একটাই দাবি বলতে পারো, বা তোমাদেরকে একটা অনুরোধ বলতে পারো, যে দাবি তো বলবো না, অনুরোধ, যে তোমরা অন্তত এবার একটু ভালো বুঝে যে টেন্টেডদের ভ্যাকেন্সিটা মানে যাতে তোমরা পাও, রিভিউতে যেন এই দাবি তোমাদের থাকে, বা যে টেন্টেডদেরকে বাদ দিয়ে কি করে সে যারাই টেন্টেড হোক, যে সংখ্যাটাই হোক, টেন্টেডদের জায়গায় ওয়েটিংরা কিভাবে আহ, মানে চাকরিটা পায় সেই চেষ্টাটা করো। তাতে যদি তোমাদের যারা বিগত লয়ার্সরা রয়েছে তাদের যদি এখনো ইন্টেনশন থাকে না ওয়েটিংরা কিভাবে চাকরি পাবে সেটা ভাববো না, আমরা পুরো প্যানেলটাকেই বাতিল করার কথা ভাববো, তাহলে তাদেরকে বাদ দিয়ে দাও, তোমরা নতুন লয়ার রাখো। কিন্তু তোমাদের ইন্টেনশন তো এটাই হওয়া উচিত যে মানে টেন্টেডরা বাদ গিয়েও কিভাবে ওয়েটিংরা চাকরি পায়, সেটাই তো আমরাও ভেবে এসেছি। তাহলে সেটার জন্য যা যা করার সেটা করো। দরকার হলে যারা তোমাদের খারাপ চাইছে তাদের বাদ দাও, শুভানুকাঙ্ক্ষী যারা নয় তাদের বাদ দাও। তো দেখা যাক এখন, তোমরা তোমাদের মতো অবশ্যই চেষ্টা করে যাও, অবশ্যই কথা বলো, এবং সেক্ষেত্রে ওয়েটিংরা, আমিও চাইবো যে যাতে তাদেরও একটা ভালো কিছু হয়, আনটেন্টেডের পাশাপাশি ওয়েটিংরাও যেন পুনর্বহাল হতে পারে, বা ওয়েটিংরাও যেন চাকরি পেতে পারে টেন্টেডদের জায়গায়। এবং সেই জন্যই তোমাদেরও কিন্তু লড়াইটা সেইভাবেই হওয়া উচিত বলে আমি মনে করি। দরকার পড়লে মানে বিগত দিনে তোমাদের সাথে কথাও হয়েছে
এবং তোমরাও যা চেয়েছো আমরাও তাই চেয়েছি, কিন্তু কোথাও গিয়ে যেন কোর্টের লড়াইয়ের ভেতরে সেই জায়গাটা দেখতে পাইনি। অন্য লয়ারদের ক্ষেত্রে তারা কিন্তু সবসময় কিভাবে প্যানেলটা ক্যান্সেল হবে সেই চেষ্টাই করে গেছেন। কখনো তাদের মুখে শুনিনি যে এই প্যানেলটা থাক, সেগ্রিগেট করা হোক এবং টেন্টেডদের জায়গায় সেই ভ্যাকেন্সিতে ওয়েটিংদের জব দেওয়া হোক, যদিও তারা ওয়েটিংদের লয়ার ছিলেন। জানি না এই ধরনের কাজগুলো কিভাবে হলো। সেই জন্যই বলছি যে তোমাদের উচিত কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবা এবং তাদের সঙ্গে কথা বলা, যে আগামী দিনেও যেন এরকমটা না হয়, যেখানে দাঁড়িয়ে ওয়েটিংদের আবার মানে পুরো প্যানেলটাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করতে গিয়ে ওয়েটিংরাও ভেসে যায়। কারণ নতুন পরীক্ষাতে দেখতেই পেয়েছো তোমাদের কিন্তু কোনো মানে এক্সপিরিয়েন্স মার্কস তো যেমন হবে না, সেরকম ভাবে কোনো মানে আলাদা করে কোনো কিন্তু রিল্যাক্সেশনও দেওয়া হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তোমাদেরও উচিত কিন্তু প্যানেলটার পুনর্বহাল কিভাবে প্যানেলটাকে বাঁচানো যায় এটা ভাবা, এবং টেন্টেডদের জায়গায় তোমাদের কিভাবে নিয়োগ হয় সেটা নিয়ে ভাবা। যাই হোক, অনেক কিছু বললাম। আহ, একটা কথাই বলবো, দেখো, নেতৃত্ব দেওয়া মানে এটা নয়। অনেকেই দুরকম কথা বলছো। একটা হচ্ছে যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সত্যি খুব খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এটা কিন্তু একদম বাস্তব বলছি, আমি আমার জায়গা থেকে বলছি যে কোনো একটা কিছু করতে গেলেই বিরূপ মন্তব্য আসে, বা কোনো একটা মানে ডিপ্লোম্যাটিক হতে হয় অনেক কিছুতে, কারণ হট করে কিছু বলতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো যে রিভিউ এখন পজিটিভ দিকে আছে। কি হবে না হবে সেটা তো আমরা বলতে পারি না, অ্যাজাম্পশন করার দরকারও নেই, অযথা মানে উৎসাহিত হওয়ার দরকার নেই, সংযত থাকি, দেখা যাক। এসএলপি হোক, এমএ হোক। আর সাথে এটাও বলবো, যেহেতু একটা মানে পরীক্ষা শিওরে 1 মাস থেকে 1.5 মাস সময় আছে, তাই যারা প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিপারেশন নিতে থাকুন, সাথে রিভিউয়ের দিকে নজর দিন। আন্দোলন যখন হবে তখন পাশে থাকুন, একসাথে আন্দোলন হবে। যখন কোনো কর্মসূচি হবে একসাথে কর্মসূচি নেওয়া হবে, লড়াইটা একসাথেই হবে, এবং সব কিছুতেই আমরা ইনভলভ থাকবো। আমরা সব কিছুতেই একসাথে নিয়ে চলবো, কোনো কিছুকে অগ্রাহ্য করে এগোবো না। এসএলপি হোক, এমএ ফাইল হোক, রিভিউ হোক, পরীক্ষার বিষয়বস্তু নিয়ে হোক, বা সমস্ত কিছু নিয়ে। সেই জন্য বলবো, সমস্তটাকে মাথায় রেখে, আমি অন্তত তোমাদের সামনে ডিপ্লোম্যাটিক হতে পারবো না, সেটা নিউজ চ্যানেলের সামনে হতে পারি, একদম বাস্তব কথা বলছি। সমস্ত দিকে মাথায় রাখো এবং সবকিছুকে সামনে রেখে কাজ করো। কারোর কথা শুনে কোনো রকম মানে উল্টো পাল্টা পথে হেঁটো না, যে কেউ একটা নেগেটিভ বলে দিল সেটা মাথায় রেখেই ভেঙে পড়লাম আর ভুলভাল কিছু করে ফেললাম, সেটাও যেমন নয়। বিশাল পজিটিভ কিছু ভেবে অতি উৎসাহিত হয়ে আমি কোনো কিছুর মধ্যে থাকলাম না, সেটা কিন্তু খারাপ হতে পারে। তাই সবকিছুকে মাথায় রেখে সামনে রেখে চলো, পজিটিভও আছে সবকিছুকে মাথায় রেখে। আর আরেকটা বিষয়, অনেকে আমাকেও বলছো যে আমি কমেন্টও দেখতে পাচ্ছি যে পড়া নিয়ে অনেকে বলছো। দেখো, অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো, কারণ একজন টিচারের পক্ষে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে পড়াটা কোনো রকম মানে হেরে যাওয়া, বা পড়া শুরু করা মানে বা পড়া মানে কোনো রকম টিচারের ক্ষেত্রে সেটা বিরূপ কিছু, বা একজন টিচারের সত্তার বিপক্ষে যাওয়া। তাই এটা যারা বলবে তারা কখনো মানুষ হতে পারে না, ঠিক আছে? যাই হোক, অবশ্যই সব দিক বজায় রেখে কাজ করতে থাকো। কোনো কিছু, শুধু একটা কথা বলবো, টেনশন নিও না। এই যে হেরে গেলাম, আমার ভয় হয়ে যাচ্ছে, এই সব দিয়ে নয়। একটা কথাই বলবো, দেখো, পরীক্ষার বিষয়টা মাথায় রাখবে ঠিকই, কিন্তু রিভিউটাতে নজর রাখো। আন্দোলন এবং কর্মসূচি, আমি যেটা বলছি বারবার, লাইফটা হয়তো অনেক দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু করার দরকার ছিল বলে আমি মনে করি। কারণ আমার নিজের ক্ষেত্রেও দরকার, আমারও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার ছিল। এটা হচ্ছে সত্যি কথা। আমিও অনেকটা মেন্টালি মানে ডিস্টার্বড হয়ে যাচ্ছি, অনেক এত প্রশ্ন, এত ফোন কল, এত মেসেজে, এবং যে এত লড়াই, এবং সব দিক থেকেই অনেকটা ডিস্টার্বড হয়ে যাচ্ছি। না, আমরা সকলেই, আমি শুধু আমার কথা বলছি না, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি অনেকেই ডিস্টার্বড হয়ে যাচ্ছি, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করছি, আগামী দিনেও করব।
লড়াই সকলকে করতে হবে। ভালো করে মাথায় রাখুন, কর্মসূচি যা যা নেওয়া হবে পড়ুন, পড়তে থাকুন, স্কুলে মাঝে মধ্যে যান, আর স্কুলে যদি কোনো কারোর সাথে খারাপ কিছু হয় সেটা আমাদের জানান। চেষ্টা করুন স্কুল কর্তৃপক্ষকে বোঝানোর যে সিচুয়েশনটা কি, তাদের থেকে ভালো কিছু আদায় করার চেষ্টা করুন। সব দিক বজায় রাখুন, কিন্তু তার মানে এই নয় যে আপনি পুরোপুরি আমাদের কর্মসূচি বা আমাদের আন্দোলন থেকে বাইরে বেরিয়ে যাবেন এবং শুধুমাত্র একটা দিকই রক্ষা করবেন। সমস্ত দিকে থাকুন, আমরা যেমনটা আছি সমস্ত দিকটা বজায় রাখুন। সবাই অন্তত কয়েকটা দিন একটু টেনশন থাকলেও নিজেকে সংযত রাখুন। পজিটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। এবং চিফ জাস্টিস যেভাবে বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল ম্যাটার, ওয়েস্ট বেঙ্গল ম্যাটার, তিনি কিন্তু জানেন, তিনি শুধু নন, গোটা ভারতবর্ষ জানে এখন ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটা পজিটিভ আছে। এবং সেই জন্য বলছি এক্স হ্যান্ডেল বা টুইটারটা সবাইকে করতে হবে। আমি বারবার বলছি এই কথাটা, টুইটার বা এক্স হ্যান্ডেলটা করতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট কর্মসূচি এখন, কারণ এটার মাধ্যমেই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পৌঁছানো যাবে আমাদের খবরটা, ঠিক আছে? আর দিল্লির যে আন্দোলন হলো এটা কিন্তু অনেকটাই মানে হেল্প করেছে, এটা অনেকটাই হেল্প করেছে এই ম্যাটারটা, আমাদের ম্যাটারটাকে সকলের কাছে পৌঁছানো। কারণ আমরা কিন্তু ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন লিডার্স, বিভিন্ন মানুষের কাছে গিয়েছি এবং ব্যাপারটা বলেছি, এবং এই খবরটা কিন্তু সকলেই জানে। কারণ দিল্লির রামলীলা ময়দানে পারমিশন পাওয়াটা খুব সহজ নয়, ওখানে আন্দোলন করাটা সহজ নয়, প্রচুর খরচ, প্রচুর পারমিশনের ব্যাপার থাকে, অত সহজে পাওয়া যায় না। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করব না। যদি কোনো কিছু আমি মিস করে গিয়ে থাকি বা আরো জানার থাকে অবশ্যই বলবেন। তবে আপাতত ভাবে এটুকুই থাক। পজিটিভ থাকুন, প্রিপারেশন নিতে থাকুন, কর্মসূচিতে অংশগ্রহণ করুন, সাথে সাথে রিভিউতে নজর দিন, যা যা করা হবে সেগুলোতে পার্টিসিপেট করুন। ব্যাস, আর কি চাই? বাকি কোনো কিছুই আমাদের হাতে নেই। নেগেটিভ আমাদের হাতে নেই, পজিটিভ আমাদের হাতে নেই, ফলাফল আমাদের হাতে নেই, করণীয় গুলো আমাদের হাতে আছে। করতে থাকুন। ধন্যবাদ সকলকে।